সার্ফেক্সেল প্রেজেন্স দীপ্ত ডি বক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। সাথে রয়েছি আমি ইন্দ্রাণী নিশিম। দর্শক, বিশ্বকাপের মঞ্চে 90 মিনিটের খেলার বাইরে থাকে আরও অনেক গল্প। গ্যালারিতে সমর্থকদের উচ্ছ্বাস, জাতীয় সঙ্গীতের সময় ইমোশনাল মোমেন্ট, মাঠে নামার আগে খেলোয়াড়দের অপেক্ষার, সব মিলিয়ে ফুটবলের সবচাইতে বড় আসর হয়ে ওঠে এক বৈশ্বিক উৎসব। আজকের ডি বক্সে থাকছে জার্মানির গোলবন্যা, জাপানের দারুণ কামব্যাক, আইভরি কোস্টের শেষ মুহূর্তের জয়, সুইডেনের বড় জয়ের গল্প এবং আজকের সেরা মুহূর্ত, ফ্যান অফ দ্য ডে এবং সামনে থাকা নতুন 4 ম্যাচের প্রিভিউ। আজকে আমার সাথে রয়েছেন জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক আরাফাত জুবায়ের। ধন্যবাদ আপনাকে। এবং সঙ্গীত তারকা তাসনিম আনিকা। দুজনকেই ওয়েলকাম করছি। কেমন আছেন? জি, ভালো আছি। ভালো থাকতেই হবে, কারণ বিগেস্ট শো অন আর্থ ফুটবল বিশ্বকাপ তো চলছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আমার কাছে সুপার দুটো ম্যাচ ছিল কালকে, কারণ এদিকে জার্মানির সাথে নতুন দল কুরাসাও, এদিকে জাপান, যে দলটা কিনা আমাদের এশিয়াকে প্রতিনিধিত্ব করছে, যদিও ওইদিকে সাউথ কোরিয়াও রয়েছে, পাশাপাশি তারা খেললো নেদারল্যান্ডসের সাথে এবং কি দারুণ দারুণ গোল। আমি ফার্স্ট ম্যাচ নিয়ে জুবাইর ভাই আপনার কাছে একটু আসতে চাই। জার্মানির ম্যাচ এবং 7-1 গোলের ব্যবধানে তারা জিতে গেল, এটা অনেকটাই অনুমিত ছিল যে তারাই হয়তো জিতবে, বাট সামহাও কি জার্মানির এই জয়টা টাইটেল কন্টেন্ডার হওয়ার একটা বড় সুযোগ আপনারা দেখছেন কিনা, বা বড় বার্তা বলে মনে হচ্ছে কিনা? আসলে বিশ্বকাপ এবং বৈশ্বিক আসলে সবসময় জার্মানি একটা টপ ফেভারিট টিম। কারণ এটা আসলে জার্মান একটা প্রবাদ বলা হয় যে আসলে যদি আপনি একদম সাধারণ মানের দলও গড়েন এবং তাদেরকে জার্মানি জার্সি গায়ে দিয়ে দেন, তারা কিন্তু তাদের সর্বোচ্চটা দেয় এবং তারা কিন্তু বিশ্বকাপ বা ওয়ার্ল্ড লেভেলে সর্বোচ্চ পারফরমেন্স করে। এটা একদমই ফুটবল অঙ্গনের সবচেয়ে একদম চিরাচরিত বক্তব্য এবং সেটা কিন্তু গতকালে প্রমাণ হয়েছে। কারণ আসলে এবারে জার্মানি দলটা নিয়ে ততটা কিন্তু উচ্ছ্বাস বা ততটা কিন্তু হাইপ ছিল না। এরপরে কিন্তু গতকালকে যখন জার্মানি একটা গোল দিল, তারপরে একটা গোল দ্রুত কনসিড করলো, যখন 1-1 হয়ে গেল, তখন আসলে অনেকে মনে করছিল যে আসলে ম্যাচটা অন্যরকম হতে পারে বা বিশ্বকাপের একটা অন্য অঘটন হয়তো দেখতে পারে। কিন্তু এরপরে কিন্তু জার্মানি তার স্বাভাবিক খেলাটা খেলেছে, এতটাই স্বাভাবিক, এতটাই সাবলীল ছিল যে আসলে তখন একটা পর্যায়ে মনে হচ্ছিল যে আসলে ডাবল ডিজিটে গোল হয় কিনা। তো তারপরেও আমি মনে করি যে আসলে জার্মানি, আপনি যে বক্তব্যটা জানতে চেয়েছেন, জার্মানি অবশ্যই সবসময় বিশ্বকাপের মঞ্চে অন্তত সেমিফাইনাল পর্যন্ত যাবে, এটা সবসময় ধরাই হয়। এবং গতকালকে যে পারফরমেন্স, এটা অবশ্যই আশাব্যঞ্জক। তারপরও এই গ্রুপে যে দল রয়েছে, আইভরি কোস্ট এবং আপনার ইকুয়েডর, এখানে জার্মানি আসলে রিয়েল টেস্ট হবে। জার্মানি আসলে যেটা গতকালে কুরাসাও অতটা পরীক্ষিত দল না, এরকম হইতেই পারে, কিন্তু তারপরে এখন নেক্সট যে দুটো ম্যাচ রয়েছে, সেখানে আসলে জার্মানির যে মূল টেম্পারমেন্ট বা মূল আপনার এক্সপেরিমেন্ট, সেটা গত কালকে ম্যাচে সেটা আসেনি। নেক্সট দুটো ম্যাচে দেখা যাবে। আর কুরাসাওকে নিয়ে যদি একটু বলতে চাই, একেবারে নতুন দল, নতুন একটা নাম আমাদের কাছে। সো নতুন দল হয়ে একে তো তারা জার্মানিকে ফেস করছে এবং কিছুটা সময়ের জন্য হলেও 1-1 গোলে সমতা রাখা, এটা কিন্তু বিশাল ব্যাপার। ওদের গোলটা নিয়ে কি বলবো? জি, ধন্যবাদ। আসলে এটা কুরাসাও যে বিশ্বকাপ খেলছে, এটা তাদের জন্য একটা সুন্দর আনন্দের উপলক্ষ। এই বিশ্বকাপ থেকে তাদের আসলে খুব বড় কোনো প্রত্যাশা নেই, কারণ তারা জানে তাদের গ্রুপে বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি রয়েছে, যারা 4বার বিশ্বকাপ চ্যাম্পিয়ন। তাদের গ্রুপে রয়েছে আপনার আইভরি কোস্ট এবং ইকুয়েডর কিন্তু আপনার কমবেবল বা দক্ষিণ আমেরিকান জোন থেকে সেকেন্ড দল হিসেবে কোয়ালিফাই করেছে, যেখানে ব্রাজিল কিন্তু পরে ছিল। তো সুতরাং তারা জানে যে তারা বিশ্বকাপ বিশ্বকাপ খেলছে এবং তারা এই বিশ্বকাপে বিশ্ব মঞ্চে তাদের নামটা সারা বিশ্বে ছড়িয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আসলে যে যারা জিওগ্রাফিক্যাল নলেজ ছাড়া খুব কম মানুষ কিন্তু এই দেশ সম্পর্কে জানতেন, কিন্তু এখন বিশ্বকাপ আসার ফলে তাদের দেশ সম্পর্কে জানছেন, তাদের ভৌগোলিক অবস্থা সকল কিছু সম্পর্কে জানছেন। আমরা যদি জনসংখ্যার কথা বলি, মাত্র 1,25,000 জনসংখ্যা। আমাদের হয়তো মিরপুর কিংবা মোহাম্মদপুরে দেখা যাবে তার চাইতে জনসংখ্যা বেশি। আনফরচুনেটলি আমরা খেলতে পারছি না, মেবি সামডে আমরাও খেলতে পারবো বাংলাদেশের হয়ে। আচ্ছা, এবার একটা মজার জিনিস একটু বলতে চাই। আসলে ফুটবল খেলার সময় অনেক স্লেজিং হয়, অনেক দ্বন্দ্ব হয় বিভিন্ন দলের ফ্যানদের মধ্যে। আমরা দেখছি যে এই দলের স্কোরটা, জার্মানি এবং কুরাসাওয়ের স্কোরটা ছিল 7-1। আমরা জাস্ট 3 আসর আগে আমরা দেখেছি ব্রাজিল এবং জার্মানির খেলাতেও সিমিলার একটা স্কোর হয়েছিল। এইটা নিয়ে সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকে সারাদিন অনেক ধরনের পোস্ট হচ্ছে। ওভারঅল এই যে ফিফার সময় যে উন্মাদনাটা আমরা দেখি, এটা কতটা এনজয় করেন? আমি তো অনেক বেশি এনজয় করি। আমি ওয়েট করি যে কখন আসলে শুরু হবে। বেশ অনেক লম্বা সময়ের পর পর আমরা এই ম্যাচগুলো দেখতে পারি বা এই ইভেন্টটা আমাদের সামনে আসে, এবং সেই ইভেন্ট জুড়ে আমাদের অনেক পরিকল্পনা, আমাদের জার্সি কেনা, সেই অনেক আয়োজন থাকে। তবে আমি বলবো যে জার্মানির কথা যেহেতু হচ্ছিল, এবং আমি আজকে সকাল থেকেই আমি দেখতে পাচ্ছি, যেহেতু আমি একজন ব্রাজিলের সাপোর্টার এবং আমি পারিবারিকভাবে উত্তরাধিকার সূত্রেই আসলে ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমি আছি, আমাদের পরিবার থেকে এটা এসেছে। সো যেটা হয় যে অনেক কিছু দেখছে, বাট আমি খুব চাই
যে আর্জেন্টিনার সাথে একদিন জার্মান পড়ুক আর কি, তারপরে আমি ব্যাপারটা বুঝতে পারবো যে এরপরে কি হয়, সেখানে 7 আপ হয় নাকি 8 আপ হয়, এটা আমি দেখতে চাই। So, এটার অপেক্ষায় আছি। থ্যাংক ইউ সো মাচ। আমি আবারও ভাই আপনার কাছে একটু আসতে চাই, স্পেসিফিক এবার কয়েকজন প্লেয়ারকে নিয়ে যদি জানতে চাই, যে মুসিয়ালার হাভার্টসের কেমিস্ট্রি কতটা ভয়ঙ্কর হতে পারে, এই দুইজন মিলে কতটা বিধ্বংসী হতে পারেন। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। তারা তো অত্যন্ত বিধ্বংসী প্লেয়ার, কারণ তারা গতকালকে ম্যাচে সেটা প্রমাণ করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় যে তাদের যে কম্বিনেশনটা এবং তাদের যে আপনার কখন বলটা আপনাকে যে কম্বিনেশন এবং বোঝাপড়াটা, কখন একজন আপনার মুভমেন্ট করবে, কখন বলটা রিসিভ করবে, বা কখন তার মনে করেন যে আপনার অ্যাটাকিং করতে হবে, কখন আবার মনে করেন বলটা যখন মানে হারিয়ে ফেললেন কখন আর ব্যাকআপ করতে হবে। তো এটা অবশ্যই আমি মনে করি শুধুমাত্র গতকালকে ম্যাচের এবং তারা প্রমাণ করেছে, এবং এই বিশ্বকাপের মধ্যেও তারা উজ্জ্বল তারকার মধ্যে তারা অন্যতম থাকবে। অফকোর্স। আর আমরা যদি দেখি ওভারঅল ফ্যান মোমেন্টগুলোতে প্রত্যেকটা মানুষই কালকে খুব এক্সাইটেড ছিল, যদিও এই যে টাইম জোনের কারণে আমাদের বোধহয় খেলা দেখতে একটু অসুবিধা। খেলা কি নিয়মিত দেখা হচ্ছে ভাই? তো নিশ্চয়ই সাংবাদিকের সবাই খেলা নিয়েও দেখতে হবে। আমি দেখি আমি যখনই সুযোগ পাই, লাইক আমি লাস্ট যে ব্রাজিলের খেলাটার সময় আমি সিলেট থেকে ইভেন্ট শো করে আসছিলাম, তো আমি প্রায় 12 ঘন্টা ট্রাফিকে ছিলাম। তো তার মধ্যে বৃষ্টি, পুরো জ্যাম রাস্তায়, আমরা ছোট্ট একটা ফোনটা সামনে রেখে আমাদের গাড়ির, এবং পুরো ম্যাচটা আমরা ওখানে উপভোগ করেছি। সো আবার কালকে এসে আমি আবার রাতের বেলা জাপান নেদারল্যান্ডের খেলা দেখলাম, জার্মানির খেলাটা কিছু দূর দেখতে পেরেছি। সো খেলা আমি মিস করি না, আমি দেখি। জাপান এবং নেদারল্যান্ডস ম্যাচ নিয়েও আমরা আলাপ করবো, তবে তার আগে জার্মানিকে নিয়ে আরো কিছুটা সময় থাকতে চাই। জার্মানির সেট পিচ স্ট্রেংথ কতটা ইম্পর্টেন্ট বলে মনে হচ্ছে আপনার কাছে? না, জার্মানি আসলে এমন একটা দল, তারা আসলে আপনার অন ফিল্ড এবং সেট পিসকে ফুটবল ভাষা বলা ডেড বল, তারা কিন্তু সমান দুটো ক্ষেত্রে তারা সমানভাবে দক্ষ। কারণ আসলে আপনি যদি বিশ্বকাপ বা ওয়ার্ল্ড লেভেল ভালো করতে চান, শুধুমাত্র কিন্তু আপনার সেট পিসকে নির্ভর করলে হবে না। এটা একটা গোলের অন্যতম উৎস বা আক্রমণ একটা রচনা করবে। আর আপনি যদি এখন আপনার মাত্র ফার্স্ট রাউন্ড, আপনি যদি সেকেন্ড রাউন্ড বা আপনার কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল উঠতে চান বা ভালো খেলতে চান, সেক্ষেত্রে আপনাকে দুটোর ক্ষেত্রেই কিন্তু আপনাকে সমান দক্ষতা মানে বজায় রাখতে হবে। বা তারপর স্পেসিফিকলি আপনার সেট পিচে জার্মানি গতকালকে ভালো দক্ষতা দেখিয়েছে, এবং আপনার জার্মান যে কোচ আছেন তারও মানে এখানে একটা ভালো মুন্সিয়ানা বা ডাইমেনশন বৈচিত্রতা আপনার দেখতে গতকালকে আমরা কিন্তু ভিন্ন একটা বৈচিত্র্য দেখেছি আপনার জার্মানির সেট পিচের মধ্যে। তো সেই দৃশ্য তারপর আমি বলবো আসলে যেহেতু এটা দলটা কুরাসাও মনে করেন, তারা অবশ্যই পরীক্ষা নিরীক্ষা করেছে, জার্মানিকে মানে বিচার বিশ্লেষণ করেছে। বা নেক্সট ম্যাচটা আসলে বা পরের যে দুটা ম্যাচ হয়েছে ইকুয়েডর এবং আপনার আইভরি কোস্ট, সেখানে আসলে বোঝা যাবে আসলে মনে করেন আমরা যে জার্মানি গতকাল দেখলাম এই ধারাবাহিকতা কতটুকু বজায় রাখতে পারে আসলে। তবে আমরা সাক্ষী হয়েছে গতকালকে দুর্দান্ত দুইটা গোলের, এবং সেটা অবভিয়াসলি নেদারল্যান্ডস এবং আমাদের জাপানের খেলাতে। আমাদের বারবার কথাটা আসছে বিকজ ওই যে এশিয়ার দল তাই, এবং আমরা গত আসরেও দেখেছি কি বিধ্বংসী খেলা খেলেছে জাপান। জাপানের 2 গোল। আর ছোট দল, যদিও আমরা ছোট দল বলতে চাই না কাউকে, কুরাসাওয়া নতুন দল হিসেবে আসলে জার্মানির বিপক্ষে ঐতিহাসিক একটা গোল দিয়েছে। আমি একটু জাপানের সেকেন্ড গোলটা নিয়ে স্পেসিফিক ভাবে আপনার কাছে জানতে চাই। হোয়াট আ শট! না, জাপানের সেকেন্ড গোলটা তো আসলে অসাধারণ গোল, মানে খুবই মানে কারণ ওই ডাইং মোমেন্ট বলতে হচ্ছে মানে একদম ম্যাচের শেষ মুহূর্তে, কারণ এটা খুব চাপ থাকে। এবং আসলে জাপান যে আপনার কথাটা বললেন, আসলে জাপান কিন্তু আসলে এশিয়ার অন্যতম একটা পরাশক্তি, এবং তারা ওয়ার্ল্ড ফুটবলে নিজেদেরকে মেলে ধরার চেষ্টা করে। কারণ গত 2 বিশ্বকাপে তারা খুব ভালো পারফরমেন্স করেছে, আনফরচুনেটলি তারা বিদায় নিয়েছে। বাট নেদারল্যান্ডস কিন্তু বিশ্ব ফুটবলের প্রতিষ্ঠিত শক্তি, সেই দলের বিপক্ষে আজকে 2বার কিন্তু তারা পিছিয়ে গিয়েছিল। পিছিয়ে যাওয়ার পর আবার তারা যেভাবে 2বারই ম্যাচে কামব্যাক করলো, এতে বোঝা যাচ্ছে যে তারা আসলে অত্যন্ত প্রস্তুতি নিয়ে এসেছে এবং তাদের পরিকল্পনা যথেষ্ট সফল। এবং যে গোলটা আপনার সেকেন্ড গোলটা দেখলেন, খুবই একটা দারুণ কম্বিনেশন, যে কর্নার থেকে হলো এবং খুব ভালো একটা মানে প্লেয়ারদের মধ্যে যে একটা বোঝাপড়া, এবং খুবই আপনার খুব স্বল্প সময়ের মধ্যে আপনার বক্সের মধ্যে কিন্তু খুব ছোট জায়গা পেয়েছিল, সেই জায়গার মধ্যে থেকে তারা মানে ইকুয়ালাইজ করেছে। ফিজিক্যাল স্ট্রেংথের জায়গায় সেক্ষেত্রে আমরা দেখি বরাবরই ইউরোপিয়ান দলগুলো কিন্তু অনেকটাই এগিয়ে। জাপানের অনেকের অ্যানালাইসিস ছিল এরকম যে যেহেতু খানিকটা খরবাকায় নেদারল্যান্ডসের প্লেয়ারদের তুলনায়, সেখানে কতটাকে নিজেদেরকে মেলে ধরতে পারবে। দে প্রুভড ইট লিটারালি রং, এবং ফার্স্ট সেকেন্ড দুটো গোলের পরেই আমরা এটা বলতেই পারি অনায়াসে। বাট নেদারল্যান্ডসে কি আমরা সেকেন্ড হাফের দিকে খানিকটা উইকনেস দেখেছি তাদের খেলাতে? না, নেদারল্যান্ডসের খেলার মধ্যে খানিকটা উইকনেস না, আসলে একটু বিষয়টা হচ্ছে কি, ধরুন আপনি একবার গোল দিলেন, তারপর যখন একটা গোল খেয়ে মানে একটা ইকুয়ালাইজ হয়ে যায়, তখন আসলে একটু মানে মানসিকভাবে একটু মোরাল একটু ডাউন ছিল। বাট এমনি নেদারল্যান্ডের খেলা আমি গতকালকে আসলে খুব বেশি একটা মানে দুর্বলতা বলবো, খুব সমালোচনার খুব একটা জায়গা নেই। আসলে ওয়ার্ল্ড লেভেলে আসলে যারা বিশ্বকাপে খেলে তারা কিন্তু সবাই নিজেদের যোগ্যতা দক্ষতা প্রমাণ করে আসে, সুতরাং এখানে কিন্তু আসলে পার্থক্যের মাত্রাটা খুব সীমিত। এটাই হচ্ছে বিশ্বকাপের সৌন্দর্য, আপনার খেলার মধ্যে কম্পিটিভনেস, খেলার মধ্যে যে আপনার যে টাফনেসটা থাকে, যে হাই
ইন্টেন্সিভ খেলা হচ্ছে, এবং কালকে যে ম্যাচটা হলো এটা কিন্তু বিগত গত 3-4 দিন যে করে ম্যাচ হয়েছে সবচেয়ে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ, হাই ভোল্টেজ ম্যাচ হয়েছে। শুধু এটাই হচ্ছে বিষয় একটা সৌন্দর্য। দেখুন আমরা এখন যে টাইম জোনে রয়েছি, আমাদের থেকে আমেরিকা 10 ঘন্টা তারা এগিয়ে রয়েছে। এই দেখুন আমাদের অনেক কিন্তু রাতে না ঘুমিয়ে বা সকাল অফিসদের বিলম্ব করে যে খেলাগুলো দেখছে, এটা হচ্ছে বিশ্বকাপ ফুটবলের সৌন্দর্য। আর 4 বছর পর পর যেহেতু আমরা খেলাগুলো দেখি, আমাদের আসলে আনন্দ উন্মাদনাটাই অন্য লেভেলে থাকে। আর একটা জিনিস আমার বারবার মাথায় আসলে এই যে জাপানের স্পিরিট, তাদের এই যে কামব্যাক, এই জিনিসগুলো বোধহয় আমাদের মানুষ হিসেবে আমাদের দৈনন্দিন জীবনেও ইন্সপায়ার করে। অ্যাজ অ্যান আর্টিস্ট আপু, জীবনে ফুল অফ আপস অ্যান্ড ডাউনস অনেক কিছুই থাকে। এই যে জাপানের এই কামব্যাক স্পিরিট, তাদের এই মেন্টাল স্ট্রেংথ আপনাকে কতটা ইন্সপায়ার করে? অবশ্যই আমার কাছে মনে হয় যে এই যে আর্টিস্ট বা একটা প্লেয়ার, আমাদের লাইফস্টাইলটা অনেকটুকুই একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে। আমাদের কাজটাই হচ্ছে যে আমরা আমাদের দেশের জন্য কাজ করব, আমরা আমাদের অডিয়েন্সকে এন্টারটেইন করব। তারা একটা প্লেয়ারদের বেলায় কি তারা যেন সবাই যেন আমরা একটা ভালো একটা ম্যাচ পাই। সো আমাদের বিষয়টাও ঠিক তাই। তো প্লেয়ারদেরও যেমন অনেক আপস অ্যান্ড ডাউনস থাকে, তাদের জীবনেও অনেক কিছু তাদেরকে পোহাতে হয়, আর্টিস্টদেরও ঠিক সেম। তো এর মধ্যে যে নিজেকে পুশ করা এবং আরো ভালো কিছু করা এবং নিজেকে প্রুভ করা, সেটা অন গ্রাউন্ড হোক, সেটা অন স্টেজ হোক, আমার কাছে মনে হয় যে এটা দুজনের কাছেই বেশ চ্যালেঞ্জিং। এবং সেই কামব্যাকটা যেটা জাপান আমাদেরকে দেখাচ্ছে বা দেখালো, সেটা আসলে অনেক ইন্সপায়ারিং। জাপানের কাছ থেকে আরো বড় একটা জিনিস শেখার রয়েছে। দর্শক ইতিমধ্যে আপনারা নিশ্চয়ই এই খবরগুলো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিংবা টেলিভিশনে নিউজে আপনারা দেখেছেন যে তাদের ড্রেসিং রুম সুন্দরভাবে তারা গুছিয়ে তারপরে ড্রেসিং রুম ত্যাগ করেছে। তারা 11টা সুভেনিয়ার হিসেবে তারা ছোট ছোট অরিগামি পিস রেখে গেছে, এবং পুরো স্টেডিয়াম জাপানিজ ফ্যান্সরা যেখানটায় বসেছিলেন পুরোটাই ঝকঝকে তকতকে করে তারা বেরিয়েছেন। আমরা গত আসরেও দেখেছি, ওনাদের থেকে আসলে আমাদের অনেক কিছু শেখার আছে। জি ধন্যবাদ। আপনি একটু আগে যেটা বলছিলেন যে আসলে জাপানকে আমাদের বলছি, আসলে জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুব নিবিড় সম্পর্ক। প্রায় 20 বছর যাবত জাপান ফুটবল অ্যাসোসিয়েশন বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অর্থায়ন করে, যেটা কিন্তু আসলে এশিয়ার অন্য কোনো দেশ করে না। এবং এই যে বর্তমান যে সময় চলছে, এই সময় কিন্তু আপনার জেএফএ আন্ডার 15 একটা নারীদের টুর্নামেন্ট চলছে। তো সুতরাং জাপানের সাথে আসলে আমাদের বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা বাংলাদেশের ফুটবলের দীর্ঘদিনের সম্পর্ক, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের বলা যেতেই পারে। আর আপনি যে কথাটা বলেন, আসলে জাপানের এই অভিজ্ঞতাটা আসলে আমার নিজেরও দেখার সৌভাগ্য হয়েছে, কারণ 2022 বিশ্বকাপ আমি কাভার করছি কাতারে। সেখানেও আমি দেখেছি আসলে যখন জাপানের দর্শকরা যে ব্লকে থাকেন বা যেখানে থাকেন, আসলে হয় কি যে দর্শকদের আসলে এক্সাইটমেন্ট থাকে, অনেক সময় তারা ভুবুজেলা ব্যবহার করেন বা আদার্স মনে করেন, অনেক খাবার দাবার করেন। তো সেই খাবার দাবারগুলো বা মনে করেন যে নোংরামা হয়, সেটা খেলার পরে তারা সুন্দর করে একটা পরিষ্কার করে যায়। এটা শুধুমাত্র জাপানের এই কাজটা বিশ্ব মিডিয়াতে খুব দারুণভাবে সমাদৃত হয়েছিল। আবার গতকালকে ম্যাচে আমরা সেটা দেখলাম। সুতরাং তারা অ্যাজ এ নেশন হিসাবে খুবই ক্লিন এবং খুবই একজন আন্তরিক, এবং যে ক্রীড়াঙ্গনরা যাতে খুব সুন্দর থাকে, তাদের যে বার্তাটা আমি খুব সুন্দর একটা তারা কাজ করেছে। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানেই এক্সপার্ট হোয়াইট। অনেক দলগুলোকে আমরা বলি না একটু ছোট দল, তুলনামূলক অজনপ্রিয় দল, আসলে না। এই ফুটবল ম্যাচে, এই আমাদের ফুটবল বিশ্বকাপে কোনো দলকে কিন্তু ছোট করে দেখার কোনো জায়গায় নেই। আর সেক্ষেত্রে আমরা যদি দেখি যে আইভরি কোস্ট একদম লাস্ট মোমেন্টে খেলার মোড়টাই ঘুরিয়ে দিল, তো তাদের এই যে জয়, তাদেরকে কি আলাদা করে কোনো মোমেন্টাম বা আলাদা করে কোনো প্রায়োরিটির জায়গা করে দিবে এই গ্রুপে? এই গ্রুপে আসলে অবশ্যই সম্ভাবনা রয়েছে, কারণ আসলে এবার যে টুর্নামেন্টের ফরম্যাটটা আগে ছিল আসলে 32 দল, এবার 48 দল। তবে সুতরাং এবার কিন্তু আপনার 32টা দল আপনার নেক্সট রাউন্ডে যাওয়ার সুযোগ পাবে। তাদেরকে যে জয় 3টা পয়েন্ট, এখন জার্মানিও 3টা পয়েন্ট, তাদেরকেও 3টা পয়েন্ট। সুতরাং তারা তো অবশ্যই নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য অনেকটা এগিয়ে থাকলো। সেক্ষেত্রে আপনার তাদের যে প্রতিপক্ষ ইকুয়েডর কিছু চাপে পড়ে গেল, কারণ আসলে যদি বাস্তবিক অর্থ চিন্তা করেন, আসলে ইকুয়েডর এবং জার্মানি ম্যাচটা আসলে যত বাস্তবতার প্রেক্ষাপটে জার্মানি জেতার সম্ভাবনাই বেশি। আর সুতরাং এই ম্যাচটা তাদের জন্য আসলে খুব ভাইটাল পয়েন্ট নেক্সট রাউন্ডে যাওয়ার জন্য। তো সুতরাং ইকুয়েডর কিছু চাপে পড়ে গেল। আর এই গ্রুপে আপনি যেটা বলতেছেন, আইভরি কোস্ট কিন্তু আসলে আফ্রিকান দেশ এবং খুব ভালো একটা প্রতিপক্ষ। এবং আমরা আইভরি কোস্ট বলতে যেটা বুঝতাম যে ইয়া তুরে কোলে তুরে যারা আপনার চেলসিতে খেলতেন বা ইংলিশ প্রিমিয়ার লিগে খুব বড় তারকা ফুটবলার ছিলেন, ওই প্রজন্মের সময় কিন্তু আসলে আইভরি কোস্ট যতটা প্রত্যাশিত ছিল সেই পরিমাণ পারফরমেন্স করতে পারেনি। আর বর্তমান দলটাও বেশ আপনার আশাব্যঞ্জক, তারা ভালো পারফরমেন্স করছে। এবং এই যে একটা টুর্নামেন্টের শুরুটা, মোমেন্টাম যেটা বলে, মোমেন্টামটা খুব ইম্পর্টেন্ট। তারা প্রথম ম্যাচটা তারা জিতেছেন এবং তারা ভালো একটা স্টার্ট করেছেন। আমি মনে করি এটা তারা ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে এবং তারা পরবর্তী 2 ম্যাচ মোটামুটি স্বাভাবিক ফুটবল খেলতে পারলো, তারা পরবর্তী রাউন্ডে যাবেন, এটা বলাই যায়। এবং জার্মানির জন্য কি পরবর্তীতে এই গ্রুপে আরো বেটার পারফর্ম, এটা তো করতেই হবে, সেটা কি মোর চ্যালেঞ্জের কারণ হয়ে যাবে কিনা? আসলে জার্মানি ব্রাজিল বা তারা এমন একটা প্রতিপক্ষ, আসলে তারা যখন মাঠে নামবে তখন আসলে অন্য প্রতিপক্ষ কারা, নামটাই বড় একটা চাপের কারণ। রাইট, সেটা তো অবশ্যই। আসলে যেমন আপনার আসলে কিছুক্ষণ আপু যেটা বলছিলেন, আসলে ব্রাজিল এবং মরক্কো যে বিষয়টা, আসলে কিন্তু মরক্কো কিন্তু র্যাঙ্কিং এ 7 টিম এবং আপনার
ব্রাজিল 6 এবং আপনার গত বছর কিন্তু গত ওয়ার্ল্ড কাপে কিন্তু আপনার মরক্কো কিন্তু স্পেন পর্তুগাল দলকে হারিয়ে সেমিফাইনালে খেলেছেন। সুতরাং মরক্কো কিন্তু অত্যন্ত একটা মানে স্ট্রং টিম, কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে ব্রাজিল এবং মরক্কো ম্যাচটা যেরকম হয়েছে এরকমই হওয়ার কথা, মানে ভেরিফাইড, এবং আপনার ম্যাচটা ড্র হয়েছে, আমি বলবো ইকুয়াল রেজাল্ট হয়েছে। তারপরেও কিন্তু আসলে ব্রাজিলের যে সাপোর্টার বা ব্রাজিলের যে ধরেন আপনার যে নেচার, কিন্তু মানুষ সন্তুষ্ট হতে পারবে না, কারণ ব্রাজিল মানুষ মনে করে যে ব্রাজিল নামবে, জিতবে, সে প্রতিপক্ষে জেনে হোক। আর বাস্তবতার প্রেক্ষাপটে মরক্কো কিন্তু অত্যন্ত একটা ভালো মানের দল। ইভেন যদি মরক্কো জিতেও যেত, সেটা কিন্তু অগণন বলার কোনো প্রকার সুযোগ ছিল না, অসম্ভব কিছু ছিল এবং সুযোগও ছিল না অগণন বলার। তো সুতরাং আসলে ব্রাজিল আমাদের সেম টু আপনার জার্মানি, এবং ব্রাজিল এবং জার্মানি বিশ্বকাপের ইতিহাসে এই দুইটা দল সবচেয়ে বেশিবার আপনার সেমিফাইনালিস্ট, বুঝছেন? তো সুতরাং আপনার এখানে তারা যখন মাঠে নামবে, সুতরাং তাদের কাছে মানুষের প্রত্যাশা অনেক বেশি থাকবে, খুবই স্বাভাবিক। অফকোর্স আমাদের কিন্তু আলাপ আলোচনার এখনো অনেকগুলো বাকি। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। আপনি তো বলেই দিয়েছেন আপনি ব্রাজিলের সমর্থক, ভাইয়া কোন দলের সমর্থক? সাংবাদিকের সাথে আমাদের সমর্থন করার কোনো সুযোগ নাই, কারণ আমাদের সকল দলকে খেলায় বিশ্লেষণ করতে হয়, এটা আসলে সাংবাদিকের সাথে সেভাবে সমর্থন করা যায়। আচ্ছা, তাহলে আপনাকে আমি আর চাপে না ফেলি, তবে আমরা ফ্যানদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখি অনেক মুগ্ধ হই, তেমনই একটা মোমেন্টের সাক্ষী আমরা এবারে হব। দর্শক, এবারে আমরা দেখে নেব আমাদের ফ্যানদের খুব ক্রেজি কিছু অ্যাক্টিভিটিস, কারণ বিশ্বকাপ শুধুমাত্র মাঠের লড়াই নয়, সমর্থকদের আবেগেরও গল্প। এবারে দেখে নেব আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে। বিশ্বকাপ এলেই ফুটবল প্রেমীদের আবেগ যেন নতুন রঙে ধরা দেয়, আর সেই আবেগেরই ব্যতিক্রমী এক গল্প গাইবান্ধা থেকে। আর্জেন্টিনার পতাকার রঙে নিজের চায়ের দোকান সাজিয়েছেন মোহাম্মদ আলম মিয়া। শুধু তাই নয়, তার দোকানে কোনো আর্জেন্টিনা সমর্থক চা খেলে নিচ্ছেন অর্ধেক দাম। লিওনেল মেসি আর আর্জেন্টিনার প্রতি ভালোবাসা থেকেই এই ব্যতিক্রমী আয়োজন। স্থানীয়দের কাছে এখন তার এই দোকান হয়ে উঠেছে ছোট্ট এক আর্জেন্টিনা কর্নার। আজকের সার্ফ এক্সেল ফ্যান অফ দ্য ডে মোহাম্মদ আলম মিয়া। গ্রেট। দর্শক, আপনারা যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমাদেরকে দেখছেন, আপনাদের কিন্তু সুযোগ আছে কমেন্ট করে জানানোর। আর স্পেশালি আমি একটু অ্যাটেনশন গ্র্যাব করতে চাই আমাদের গাইবান্ধার যে ফ্যানরা রয়েছেন, আপনারা জানাবেন আসলে আপনারা কতজন ওনার দোকানে চা খেতে গিয়ে ডিসকাউন্ট পেয়েছেন। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং। আপু, আপনার কাছে একটু জানতে চাই যে এই ধরনের ফ্যান মোমেন্টসগুলো, এই যে ফ্যান্সদের এই দারুণ অ্যাক্টিভিটি, কতটা ভালো লাগায় আপনাকে? আমার তো অনেক বেশি ভালো লাগায়, এবং তার চেয়ে বড় কথা হচ্ছে যে আমি ক্রেজি ফ্যান। কারণ হচ্ছে মারপিটও করেছে আমি বন্ধু বান্ধবদের সাথে। হ্যাঁ, মানে এক্স্যাক্টলি। আমি ইউনিভার্সিটিতে একদিন গিয়েছিলাম যখন জার্মানি আর এই যে খেলাটার যে বিষয়টা আমাদের ব্রাজিলের, হ্যাঁ, তো আমি ক্লাসে ঢোকার পরে আমার বেশ একটা বড় একটা বন্ধু বান্ধবের সার্কেল ছিল। তো যারা আর্জেন্টিনার ওই পক্ষে ছিল, তারা তো ওই দিন ওদের ঈদের দিন ছিল আর কি। তো আমরা ভার্সিটিতে ইন করার পরপরই তারা তো চিল্লাচিল্লি শুরু করে দিল, 7 আপ বলে আমাদেরকে বেশ চাতালো। তো একটা পর্যায়ে এটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে আমরা লিটারেলি আমাদের মানে টেক্স নিয়েই মারপিট শুরু করে দিয়েছি ইউনিভার্সিটির মধ্যে। সো এই মোমেন্টসগুলো আসলে অনেক বেশি এখন মিস করি। এখন এই মারপিটটা হয় না, তবে ঝগড়া অবশ্যই হয়। আর 4 বছর পর পর একটু ঝগড়া হতেই পারে। আমি নিজেও আসলে আমার ক্যাম্পাস লাইফের কথা মনে করছি। আমি জাস্ট ছোট একটা জিনিস অ্যাড করতে চাই। তখন আমি ভীষণ ছোট, এটা 2002 ওয়ার্ল্ড কাপের কথা। আমাদের বাড়িতে মানে রাস্তায় পতাকা আঁকা হতো। সো যারা রাতের বেলায় ব্রাজিলের পতাকা আঁকতেন, তাদেরকে লিটারালি পাহারা দিতে হতো, কারণ সকালবেলায় দেখা যেত পাহারা না দিলে ওটা আর্জেন্টিনার ফ্ল্যাগ হয়ে গেছে। মানে এই ফ্যানদের এই পাগলামি উন্মাদনা এটা আসলে চলতেই থাকবে, আমরা আসলে এনজয় করতেই থাকবো। বাই দ্য ওয়ে, আজকের ম্যাচগুলো নিয়ে একটু আমরা আলাপ করতে চাই স্পেশালি। তবে তার আগে আপনার কাছ থেকেও একটু জানতে চাই, নিজের স্টুডেন্ট লাইফে বা ছোটবেলায় এরকম কোনো ক্রেজি অ্যাক্টিভিটি কি করেছেন প্রিয় দলের জন্য? না, তা তো এটা করতে মানুষ, বাংলাদেশের মানুষ ফুলপ্রেমী, আর আসলে এটা তো অবশ্যই নো ডাউট। বিশ্ববিদ্যালয়ে যখন পড়তাম বা যখন মনে করেন আপনার আরও যখন ছোট ছিলাম, এলাকায় আসলে ব্রাজিল আর্জেন্টিনার উন্মাদনা, অবশ্যই একটা দলের পক্ষে সমর্থন করতাম নো ডাউট। এবং সেই দলের পক্ষে মনে করেন আপনার যদি জয় হইতো, জয় হলে মনে করেন রাস্তায় স্লোগান দেওয়া বা মনে করেন মানে দৌড়দৌড়ি করা, এটা তো আসলে বিশ্ববিদ্যালয়ের পর্যায়ে আরও মজা হচ্ছে কি, বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপনার হলে যখন আপনার বড় কমোটমে খেলা দেখানো হয়, সেখানে কিন্তু আসলে বড় দল যখন খেলা হয়, ব্রাজিল আর্জেন্টিনা বা ইংল্যান্ড স্পেন বা জার্মানি, তখন কিন্তু একটা মানে ডিবেট থাকে আর কি। তখন জয়ের পর আসলে পুরো ক্যাম্পাস ঘোরা, এই তো অবশ্যই তখন একটা দারুণ একটা। যদিও আপু আপনি ব্রাজিলের ফ্যান, তবে হচ্ছে থাকে না এর বাইরেও অনেক কিছু প্রিয় বেশ কিছু প্লেয়ার
ম্যাচ থাকে। তো যেমন হচ্ছে অনেকে ব্রাজিলের ফ্যান হলেও গত বছর আর্জেন্টিনা মানে গত আসরে যে আর্জেন্টিনা আর হাতে শিরোপাটা গেছে এটা অনেকের কাছে খুবই ভালো লাগার বিষয় হচ্ছে। সো মেসি অনেকের ফেভারিট প্লেয়ার, সো মেসি, রোনালদো কিংবা নেইমার, এই তিনজনের মধ্যে Yes. কোন দুজন আপনার মোস্ট ফেভারিট? লুক, নেইমার, মেসি, রোনাল্ডো এরা তো আছেই, এরা তো লাইক আমরা প্রথমে এদের নামটাই মুখে নিই। তবে আমার কিছু ফেভারিট প্লেয়ারের মধ্যে এমবাপ্পে একজন আছে, আমার খুব জোস লাগে ওর খেলা। তারপরে হচ্ছে গিয়ে আমার দিমারিও অনেক পছন্দ ছিল, যদিও দিমারিও এবার খেলছে না আর্জেন্টিনাতে। এবং টি সিলভা আমাদের ব্রাজিলে ছিল, আমার খুব পছন্দের একটা প্লেয়ার ছিল, বাট হি ইজ অলসো নট প্লেইং। সো এই কয়েকজন স্পেসিফিক প্লেয়ার আমার খুব পছন্দ, এবং আমার নিজের দলের তো অবশ্যই নেইমার আমার পছন্দ। কোর্স এবার চলে যাবো আমাদের নেক্সট 4 ম্যাচে। একটু দর্শকদেরকে আবারও মনে করাতে চাই আজকে রয়েছে স্পেন ভার্সেস কেপ ভার্দে, বেলজিয়াম ভার্সেস ইজিপ্ট, এবং কাল সকালে রয়েছে সৌদি আরব ভার্সেস উরুগুয়ে এবং ইরান ভার্সেস নিউজিল্যান্ড। নানান কারণে আসলে এবার ইউএসএর এই ওয়ার্ল্ড কাপটা অনেক আলোচনা সমালোচনার জন্ম দিচ্ছে। আমরা সমালোচনায় পরে আসবো, আলোচনায় থাকতে চাই স্পেন এবং বেলজিয়ামের এই ম্যাচ দুটো নিয়ে। স্পেন 2010 সালে দারুণ খেলা দেখিয়ে তারা ওয়ার্ল্ড কাপ নিজেদের ঘরে নিয়ে গেছে, বাট ধারাবাহিক পারফরমেন্স কিন্তু আমরা খুবই মিস করেছি পরবর্তী 3-4টা আসরে। এবার কি মনে হচ্ছে? এবার আসলে স্পেন কিন্তু অন্যতম ফেভারিট। এবার কিন্তু স্পেন এবং আপু যেটা বললেন যে মানে এমবাপ্পে এবং ফ্রান্সের যে দলটা রয়েছে, ফ্রান্স এবং স্পেন এবং আর্জেন্টিনা, যদিও বাস্তবতা এটা আসলে প্রেক্ষাপটে একমত না হতে পারেন, আর দলীয় শক্তি বা সবকিছু মিলে আসলে আর্জেন্টিনা, স্পেন এবং ফ্রান্স এই তিনটা দলকে অত্যন্ত মনে করেন অন্যতম ফাইনাল হিসেবে দেখা হচ্ছে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে স্পেনের যে প্রথম ম্যাচটা তারা ভালো সূচনা করবে এবং ভালো একটা যেমন আপনার মানে তারা স্লাইডিং ভিক্টরি না হলেও অন্তত যেটা স্পেন আপনার ভালো মতো জয় নিয়ে ফিরবে এমন একটা প্রত্যাশা রয়েছে। এক্স্যাক্টলি। এবং বেলজিয়াম ভার্সেস ইজিপ্টের ম্যাচ নিয়ে যদি আপনার কাছে ছোট্ট করে একটু প্রেডিকশন জানতে চাই, ন্যাচারালি বেলজিয়ামকে হয়তো এগিয়ে রাখবেন, বাট প্রেডিকশনের ক্ষেত্রে কি মনে হচ্ছে কত হতে পারে? প্রেডিকশনের ক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে আসলে মানে গতকালকে যে প্রেক্ষাপট আমরা দেখলাম নেদারল্যান্ড, জাপান অতটা হাই ভোল্টেজ বা অতটা কম্পিটিটিভ হয়তো নাও হতে পারে, তারপরেও ধরেন আপনার ইজিপ্ট কিছুটা হলেও আমাদেরকে চমক বা একটু সাথে পূর্বদিতে দেখাতে পারে। বাট আমার ধারণা শেষ পর্যন্ত 2-1 গোলে মানে। এন্ড হোয়াট অ্যাবাউট এই বছর সৌদি আরব ভার্সেস উরুগুয়ে? গত আসরে তো আর্জেন্টিনাকে মানে 2 গোল দিয়েছে এবং 2-0 হারিয়ে দিয়েছে। সো ওই জায়গা থেকে সৌদি আরবকে কতটা এগিয়ে রাখছেন? এবং প্রেডিকশন যদি জিজ্ঞেস করি, উরুগুয়েও কিন্তু খুবই শক্ত একটা দল। নতুন সার্ফ এক্সেল এক্সপার্ট হোয়াইট, সাদা কাপড়কে করে 5 শেড পর্যন্ত সাদা। আসল হোয়াইট মানে এক্সপার্ট হোয়াইট। না, তা তো অবশ্যই উরুগুয়ে তারা 2বার বিশ্ব চ্যাম্পিয়ন, তাদের নামের ভারীও অনেক বেশি। আর সৌদি আরবের প্রেক্ষাপটে আসলে সৌদি আরব গতবার আর্জেন্টিনা প্রথম ম্যাচে তারা জিতেছে, সেই দৃষ্টিকোণ থেকে প্রথম ম্যাচটা হওয়াতে মনে করেন উরুগুয়ে একটু বাড়তি সতর্ক থাকবে, কারণ যদি তারা জানে যে আসলে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে। তারপর আমার মনে হচ্ছে যে এবার আসলে উরুগুয়ে ম্যাচটা বের করে নিতে পারবে। আর খুব সেনসিটিভ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে আসলে আমাদের ইরানের ম্যাচটা, ইরান ভার্সেস নিউজিল্যান্ড। ইরান দল যতদূর জানি আজকে গিয়ে পৌঁছেছে ইউএসএতে, এবং অনেক ঝড়ঝাপটার পরে তাদের আমরা প্রেস কনফারেন্সেও দেখেছি খেলা নিয়ে আলোচনা কম, বরং রাজনৈতিক তাপোত্তাপ ছড়ানোটা হয়েছে বেশি। কি বলবেন? আসলে মানে ইরান যে বিষয়টা এটা আসলে শুধুমাত্র মানে খেলার মধ্যে না, সারা বিশ্ব নিয়ে আলোচনা চলছে। এর মধ্যেও তারা বিশ্বকাপ খেলতে গিয়েছে এবং তারা কিন্তু তাদের কোচ আজকে বলেছেন যে আসলে আমরা এসেছি আমেরিকাতে, আমাদের ম্যাচ রয়েছে এবং আমরা এখন ম্যাচে মনোযোগ দিতেছি, আমরা রাজনৈতিক কোনো লোক নেই। তারপর তিনি যত কথাই বলুক আসলে খেলাটা হচ্ছে আমেরিকাতে, ইরান হচ্ছে মাঠে খেলছে, আলটিমেটলি আসলে এটা মানে ভিন্নটা ফ্লেভার যাবে। তারপরেও একটা বিশ্বের জন্য ভালো একটা বার্তা যে আসলে ইরান এবং আমেরিকার মধ্যে তারা চুক্তি করেছে এবং যুদ্ধটা স্থায়ীভাবে মানে সমাধান হচ্ছে, যুদ্ধ আর হচ্ছে না। বিশ্বকাপের মানে একদম যখন শুরু হওয়ার পরেও একটা অনিশ্চয়তা ছিল, তারপরে যখন ইরান আমেরিকায় ঢুকলো এবং ইরানের যখন আজকে ম্যাচ, সেই সময় একটা বিশ্ব একটা ভালো শান্তির একটা বার্তা পেলো যে আসলে আমেরিকা এবং আপনার ইরান আর যুদ্ধ করবে না, তারা স্থায়ী সমাধানে দিয়ে যাচ্ছে। তা আমার মনে হয় এখন আসলে এই শান্তির বার্তাটা বিশ্বে ভালো মতো বয়ে যাক, এবং এর কারণে কিন্তু আসলে যখন যুদ্ধের বার্তাটা মানে শেষ হলো, তেলের বাজারের দাম কিন্তু কমছে। তো সুতরাং আশা করি এখন যারা খেলোয়াড় হয়েছেন তারাও খুবই ভালো মতো তারা খেলা মনোযোগ দিতে পারবেন। আর নিউজিল্যান্ডও খুব ভালো দল, তারা আসলে বিগত সময় তারা বিশ্বকাপের সময় ভালো কোয়ালিফাই করতে ওইভাবে পারেনি, কারণ আসলে অস্ট্রেলিয়াতে অনেক কম্পিটিশন হয়। তারপরে আমি মনে করি যে আজকে ম্যাচটা বেশ কম্পিটিটিভ হবে এবং ইরান এবং নিউজিল্যান্ড ম্যাচটা বেশ ড্র হওয়ার সম্ভাবনা বেশি। খেলা যেখানেই হোক না কেন, ইরানের খেলাটা হচ্ছে শান্তিপূর্ণ দেশ নিউজিল্যান্ডের সাথে। সো প্রেডিকশন এক কথায় আমার মনে হয় ম্যাচটা ড্র হওয়ার সম্ভাবনা বেশি, 1-1 অথবা 0-0 ড্র হওয়ার সম্ভাবনা বেশি। আমরা তো রেজাল্টটা দেখতেই পারবো। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আপু, আপনার কাছে একটা স্পেশাল আবদার নিয়ে কিন্তু আসতে চাই। জানি আমি সেটা দর্শকদেরকে জানাতে চাই, তিনি একজন সঙ্গীত শিল্পী, এটা আমরা সবাই জানি, এবং ওয়ার্ল্ড কাপ নিয়ে কিন্তু তার দুর্দান্ত গান রয়েছে। বাট আজকে কি শাকিরার সেই ফেমাস গান? অবশ্যই মানে ওয়ার্ল্ড কাপ শুরু হবে আর শাকিরা তো অলরেডি একটা নতুন গানও এসেছে দাইরে, যেটা আমি নেক্সট যদি আমার আবার আসা হয় সেটা আমি তুলে আসবো। তবে এবার আমি ডান প্রমিস, এবার আমি হচ্ছে কি সে পুরনো ওয়াকা ওয়াকা গানটা আমি শোনাতেই পারি 2 লাইন। লেটস গো।
You're a good soldier, choosing your battles. Pick yourself up and dust yourself off and back in the saddle. You're on the front line, everyone's watching. You know it's serious, we're getting closer, this isn't over. The pressure's on, you feel it. You got it all, believe it. When you fall, get up, oh, oh. If you fall, get up, hey, hey. Tamina, mina, zangalewa. This time for America. Tamina, mina, hey, hey. Waka, waka, hey, hey. Tamina, mina, zangalewa. This time for America. ও ওয়াও গ্রেট জোরে হাততালি হয়েছে জি, আমাদের ধন্যবাদ, খুব সুন্দর গান। আমি কিছু একটু বলতে চাই আসলে হ্যাঁ। আমি গত 2টা ওয়ার্ল্ড কাপ কভার করছি রাশিয়া এবং কাতারে, এবং ওয়ার্ল্ড কাপের সময় কিন্তু আসলে ওপেনিং সেরিমনির আগে বা বিশ্বকাপ মাঝখানে কিন্তু আসলে ফিফা প্রেস কনফারেন্স করেন। সেই প্রেস কনফারেন্সগুলোতে কিন্তু সাংবাদিকের প্রায় প্রশ্ন করেছে। অনেকগুলো অনুষ্ঠান হয়েছে আপনার 2006 সালে পরে 10, 14, 18, 22, 26 চলতেছে। বাট ওয়াকা ওয়াকা শাকিরা যে গানটা মানে আসলে এটাকে কোনো কিছু মানে ছাপিয়ে যেতে পারেনি আসলে। এটা আসলে মানে বরাবরই মানে আলোচনা হয়, বরাবরই প্রশ্ন হয়। এবারও শাকিরা গান করেছেন, তারপরও আসলে যে ওয়াকা ওয়াকা এটা আসলে মানে বিশ্বকাপের সাথে একটা চিরকালীন একটা সম্পর্ক রয়ে গেছে। নিশ্চয়ই, থ্যাংক ইউ সো মাচ আনিকা আপু, থ্যাংক ইউ সো মাচ জুবাইর ভাই। নিশ্চয়ই আগামী কোনো পর্বে আবারও দেখা হয়ে যাবে। সবাই খুব ভালো থাকবেন এবং ফুটবল বিশ্বকাপের আনন্দে নিজেরা আরো আনন্দিত হয়ে উঠুন এবং উন্মাতাল হয়ে উঠুন। থ্যাংক ইউ সো Thank মাচ। you আর so দর্শক, much. এবার তো আমার বিদায় নেবার পালা। বিশ্বকাপের প্রত্যেকটা দিনই কিন্তু নিয়ে আসছে নতুন গল্প, নতুন চমক আর নতুন ইমোশন। আজকে আমরা দেখলাম জার্মানির গোলবন্যা, জাপানের প্রত্যাবর্তন, আইভরি কোস্টের শেষ মুহূর্তে জয় আর সুইডেনের দাপট। সামনে অপেক্ষা করছে আরো 4টি নতুন ম্যাচ। আজকের মতন বিদায় নিচ্ছে আমি ইন্দ্রাণী নিশি। আমাদের সাথে ছিলেন আরাফাত জুবাইর এবং তাসনিম আনিকা। আর আপনারা দেখছিলেন সার্ফ এক্সেল প্রেজেন্টস দীপ্ত ডি বক্স। শুভ সন্ধ্যা।